করে সবচেয়ে বেশি। আমাদের মধ্যে একটা বিভাজন ছিল, বুঝছেন? আমাদের মধ্যে কিছু লোক এরকম অনেক কিছু গত 17 বছর, মানে আমি বলছি 19 বছর, সেদিন আমি গোয়ালন্দে বললাম যে দেখেন জীবন থেকে 19 বছর চলে গেছে। 19 বছর মানে ওইটা আমি বললাম যে এখানে সিনিয়র যারা আছেন তারা বুঝবেন। ইন্ডিয়াতে একটা সিনেমা দেখছিলাম, সেই সিনেমায় ওই ছবি বিশ্বাস ছিলেন। ছবি বিশ্বাসের নাম জানেন কয়জন? আমি জানি না, পুরোপুরা জানেন। ছবি বিশ্বাস খুব নাম করা অভিনেতা ছিলেন। তো ছবি বিশ্বাসের জেল একটা খুনের দায়, একটা মিথ্যা খুনের দায় ছবি বিশ্বাসের জেল হয়েছে। ছবি বিশ্বাস কিন্তু মিথ্যা মামলা, কিন্তু অনেক দিন, এই 12 বছর চলে যাওয়ার পরে তখন আদালতে প্রমাণ হচ্ছে যে না, সে খুন করেনি। ততদিন তো তার জেলখানা সারা, ছবি বিশ্বাস জেল কাটে হচ্ছে ততদিন পরে। তখন আদালত তাকে বলছে যে তুমি খালাস, তুমি নির্দোষ। তখন ছবি বিশ্বাস ওই কাঠ গড়ায় দাঁড়ায় বলতেছি যে 12 বছর আমি জেল কাটলাম, আমার জীবন থেকে 12টা বছর চলে গেল। ডায়লগটা হচ্ছে ফিরিয়ে দাও আমার 12টি বছর। বাংলাদেশের রাজনীতির জীবন থেকে 19 বছর চলে গেছে। আমরা তো তার সাথে জড়িত। আমাদের জীবন থেকে, আমাদের যৌবন বয়সে 19 বছর চলে গেছে। একটা পত্রিকায় দেখলাম আমার নাম দিয়ে, ফিরিয়ে দাও আমার 19 বছর। জীবনের 19 বছর আমাদের চলে গেছে। আমরা এই 19 বছর বাংলাদেশে রাজনীতি করলে দেশকে, জাতিকে, সমাজকে আমরা অনেক কিছু হয়তো দিতে পারতাম, কিন্তু আমরা দিতে পারি নাই। 19 বছর একটা সংখ্যা, একটা ভয়, একটা আশঙ্কা, এই সব দিয়ে একটা 19টা বছর চলে গেল। আমি পৌরসভার চেয়ারম্যান হয়েছি অল্প বয়স, তারপরে টানা 3 বছর পরে তারপরে আমি পার্লামেন্টের মেম্বার হয়েছি। তারপর থেকে 2006 সালের পরের থেকে এখন পর্যন্ত প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমাদের চলে শঙ্কা, ভয়, ভীতি, কি হবে, অনিশ্চয়তা। এই একটা দোল জালের মধ্যে কিন্তু আমাদের জীবন আছে। আমাদের জীবনের সবচেয়ে সোনালী সময় এই 19 বছর, সেই 19 বছর কিন্তু আমাদের চলে গেল। আমি সেদিন গোয়ালন্দেও এই কথা বললাম যে আমিও আমার মনে হয় ছবি বিশ্বাসের মধ্যে আমি বলি ফিরিয়ে দাও জীবনের 19 বছর। আজকে এই কথাটা এই জন্য বলছি যে আজকে জীবনের এই 19 বছর, আমি একটা স্ট্যাটাস দিলাম কয়েকদিন আগে, কালকেই বোধহয় দিচ্ছি একটা, না আমি লিখেছি যে 19 বছর বহু প্রতিকূলতা, জ্বর, বহু ব্যথা বেদনা নিয়ে আমরা আমাদের এই 19 বছর পার করেছি। এই বহু প্রতিকূলতা, একে তো আওয়ামী লীগের দুঃশাসন, আওয়ামী লীগের এই পরিস্থিতি, তারপরে আপনারা জানেন দলের ভেতরে কিছু লোক নানাভাবে, নানাজন কারণে অকারণে একটা সমস্যা তৈরি করে 19টা বছর আমাদেরকে চলতে দিচ্ছে। আমি বলি কি, এই যে এখানে আমি একটু আগে দেখলাম, মানে যখন নামাজের বিরতি দিল, আমি দেখলাম আমাদের কিছু বন্ধুরা এখানে, মানে তারা বলছেন যে কেন তাদেরকে স্টেজে ডাকা হলো না, কেন তাদেরকে বক্তৃতা দেওয়া হলো না। কয়েকজন রেগুলার বক্তৃতা দিচ্ছে, রেগুলার কথা বলছে, এটা পছন্দ হচ্ছে না। আমি বলি যে দেখেন, আমরা একটা সমুদ্র পার হয়ে এখানে এসে দাঁড়ালাম, একটা মহাসমুদ্র যার কুল ছিল না, কিনারা ছিল না। একটা ভয়ঙ্কর একটা রাত্রি পার করে আমরা একটা নতুন সূর্যের দেখা পেলাম। একটা প্রবল সংখ্যার ভিতর দিয়ে আমরা আসছি। আমাদের অনেক ছেলেরা জেল খেটেছে অকারণে, আমাদের অনেক মানুষ মারা গেছে, আমাদের অনেক নেতা কর্মী, আমাদের অনেক
ছেলেরা মিথ্যে মামলা নিয়ে ঘর বাড়ি ছাড়া হয়েছে, অনেক কিছু হয়েছে। সেখান থেকে আমরা পার হয়ে নদী সাঁতরায় সমুদ্র পার হয়ে উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করে আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম। একটু সোনালি সকাল দেখা যায়, একটু আলো দেখা যায়। আমি একদিন ইন্টারমিডিয়েট পড়ি, আমি গ্রামে গেছি, রাতের বেলায় ফিরতে দেরি হয়েছে। আমার এক বন্ধু বললো, দূরে একটা হইতেই হচ্ছে, কিসের হচ্ছে? বললো মনে হয় রক্ষী বাহিনী ওই দিকে আসে। কি করি আমরা, চলে দিকতে যাওয়া যাবে না। বললো যে এরকম মাঠের ভিতর দিয়ে আড়াআড়ি যাই, সঠিক হাতে চলে যাবো। ঠিক আছে, মাঠের ভিতর দিয়ে রওনা দিলাম। হ্যাঁ, ছোট ছোট ধান পার হয়ে আসলাম, শীতকাল, প্রচন্ড শীত। পার হয়ে আসলাম, আসার পরে একটা ছোট্ট বিলের মতো একটা ডোবা। আমার সাথে যে ছিল তার নাম সৈয়দ। সৈয়দ বললো যে ভাই, অল্প পানি জলে হেঁটে পার হয়ে যায়। প্রাণের ভয়, রক্ষী বাহিনীর ওই ট্রাকের আলোটা আস্তে আস্তে এদিকেই আসছে। তা আমরা বিলের ভেতর দিয়ে আস্তে আস্তে, বললো অল্প একটু পানি, হাঁটু পানি চলে। সেই বিলের মধ্যে দিয়ে যাচ্ছি যাচ্ছি, আস্তে আস্তে হাঁটু পানি আর শেষ হয় না। আস্তে 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 পানি বাড়লো, বাড়তে 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 বাড়তে। রাতে তো বোঝা যায় না, খুব হালকা জ্যোৎস্নার আলো, বোঝা যায় না, শুধু পানি, শুধু যাচ্ছি তো যাচ্ছি। তারপরে সাঁতার, কখনো একটু পানি পাই, কখনো পাই না। ওই শীতের মধ্যে এই করতে করতে ভোর হয়ে গেল। যখন কুলে এসে উঠলাম ভোর রাত্রে, ঠিক তখন আমি দেখলাম দূর গ্রামের কালো গাছগুলোর পেছনে একটা সূর্যের আভা দেখা যাচ্ছে। আমি ওখানে শুয়ে পড়লাম। ওখান থেকে কিছু দূরে দেখলাম একটা গৃহস্থের বাড়িতে আপনার ওই গরুর নামায় ওই ধোঁয়া দিচ্ছে, আর এই গৃহস্থের স্ত্রী আপনার উঠান ঝাড় দিচ্ছে। তা আমাদের দেখে দৌড়ায় আসলো এবং আমাদের তার বাড়িতে দিয়ে গেল। কিন্তু আমার চোখটা ওই গাছপালার ভেতর দিয়ে যে সূর্যের আলোটা দেখা যায়, আমি সেই সূর্যের আলোই দেখছিলাম। এই সূর্যের একটু আভা দেখে মনে হলো হয়তো বেঁচে যাব। ঠিক আজকে তাই, আজকেও তাই একটা সূর্যের আভা দেখি। আজকেও দেখি এই সাগর সমুদ্র উত্তাল ঢেউ পার হয়ে, এই গভীর কালো অন্ধকার পার হয়ে সূর্যের আলো দেখা যায়। এই সূর্যের আলোর জন্য আমাদেরকে আজকে সবাইকে খুব ধৈর্য নিতে হবে। আমরা যেন কেউ কাউকে ছোট না করি, আমরা যেন কেউ কাউকে অবহেলা না করি। আমি জানি গত 17 বছর অনেক কিছু হয়েছে। কেউ হয়তো খুব বেশি ভূমিকা নিয়েছেন, কেউ হয়তো কম নিয়েছেন, কেউ হয়তো একটু কম নিয়েছেন। নানা রকম মানুষের প্রবণতা থাকে, কেউ বিরুদ্ধে গেছেন। কিন্তু আমি বলি, যারা নানা রকম ভাবে কম হোক বেশি হোক আমাদের সঙ্গে মনোগত ভাবে, মনস্তাত্ত্বিক ভাবে আমাদের সঙ্গে ছিলেন, আমার অনুরোধ আমরা যেন তাদেরকে অবহেলা না করি। আমাদের সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন। আমাদের নেত্রী অসুস্থ, আমি কিছুদিন আগে তার সঙ্গে সামনাসামনি দেখার আমার সুযোগ হলো, তার বাসায় আমি গিয়েছিলাম। এই যে একটা 31 দফা নিয়ে যে একটা নতুন সম্ভাবনা বাংলাদেশে তৈরি হয়েছে, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়ে তোলার যে একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, আমরা সবাই মিলে
কারণে অকারণে আমাদের নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে যেন আর একজনকে আমরা ছোট না করি। দেখেন, এই 19 বছর আমি অনেক অসম্মানিত হয়েছি। আমি ওই জন্য লিখেছি, আমার স্ট্যাটাসে লিখেছি যে প্রতিকূলতা এবং ব্যথা ও বেদনা। আমি জানি যে আপনারা প্রত্যেকেই ব্যথা বেদনা কষ্ট নিয়ে, কিন্তু আপনারা প্রত্যেকেই এত সময় আপনারা কাটিয়েছেন। কিন্তু আমি আমার কথা বলি যে আমার কাছে মনে হয়েছে যে বেদনা, এই অসম্মান অপমান আমাকে বহু করা হয়েছে, বহু কথা বলা হয়েছে। আমি ভুলেও কোনোদিন কারো কোনো কথার জবাব দিইনি। এমন কিছু করা হয়েছে মানে যা আমার কাছে মনে হয়েছে অসম্মানের চেয়েও বেশি। আমার জন্য অসম্মানের চেয়েও অনেক বেশি আচরণ আমার সঙ্গে করা হয়েছে। আমি জীবনে কখনো কোনো খারাপ কাজের সঙ্গে লিপ্ত হই না। আমার জ্ঞান মতে আমি কোনোদিন কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত হই নাই, কোন অনৈতিক কাজের সঙ্গে জীবনে জড়িত নেই। কিন্তু আমাকে অসম্মান করা হয়েছে, আমাদের লোকেরাই করেছে, আমাদের লোকেরাই অসম্মান করেছে, অপমান করেছে। আমি কোনোদিন তাদের বিরুদ্ধে সরব হইনি, কোনোদিন আমি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কথা ভাবি নাই। আপনারা বলছেন, যে কেউ বলছে রাজবাড়ী জেলায় আমাদের শক্তির মাত্রা কত, আশেপাশে যে যাই করুক আমাদের শক্তি প্রবল, আমাদের সকলের শক্তি প্রবল, আমাদের শক্তি, সে শক্তি খুব ভয়াবহ। সে শক্তি নিয়ে আমরা রাস্তায় আমরা শক্তি দেখাই না, সে শক্তি দিয়ে আমরা সমস্ত কিছু প্রতিরোধ করতে পারতাম, সে শক্তি দিয়ে আমরা সমস্ত অন্যায়কে ধুলোয় মিশিয়ে দিতে পারতাম, সে শক্তি দিয়ে আমরা নিমিষেই সবকিছু আমরা ঠান্ডা করে দিতে পারতাম। কিন্তু কোনোদিন আমি বলি নাই, কোনোদিনই আমি বলি নাই যে হ্যাঁ চলো যাই, আমাদের বিরুদ্ধে অমুক এইসব বলছে, আমাদের প্রতিশোধ নিতে হবে। আমি প্রতিশোধ করার মানুষ নাই। আমি বুঝি যে সমাজে কিছু খারাপ লোক থাকে, আমি বুঝি সমাজে কিছু বিবেচনাহীন মানুষ থাকে। কি ভয়ঙ্কর বক্তৃতা দিচ্ছে একজন আমাদেরই লোক, খুন করেছে, কি ভয়ঙ্কর কথা বলছে। আপনি ভাবেন আমার সম্পর্কে তা কি না কি বলছে আর বলে নাই, কিন্তু আমি কিন্তু আমার এই বুকের ভিতরে, আমার এই মনের ভিতরে খুব বেদনা নিয়ে, খুব কষ্ট নিয়ে সেগুলো হজম করার চেষ্টা করেছি। আমি তো মানুষ, আমারও আবেগ আছে, আমারও অনুভূতি আছে, আমারও কান্না পায়, আমিও আনন্দে হাসি, আমিও ক্ষুব্ধ হই, আমিও রাগান্বিত হতে পারি, কিন্তু আমি হই না। যারা আমাদের দল করে একটি বারের জন্য হয়তো তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানের পক্ষে একটি বারের জন্য স্লোগান দিয়েছে, আমি মনে করি তারা আমাদের বন্ধু। আমি তাদেরকে বলি যে সবকিছু ভুলে যাওয়ার মতো একটা মনোভাব আমি দেখাতে চাই। যা কিছু হয়েছে সবকিছু ভুলে যাওয়ার জন্য আমি কিন্তু মানসিকভাবে প্রস্তুত। আজকে যখন এখানে সভা করলাম, আমি আমাদের জেলা বিএনপির সভাপতিকে, আমাদের গাজী হাবিবকে দিয়ে বলেছিলাম যে তাকে বলেন সে এসে আজকের এই সভায় সভাপতিত্ব করবে। আসেনি, তাকে বলেছি যে আসেন আমরা একসঙ্গে আজকে সন্ধ্যার সময়
পালকি রেস্টুরেন্টে খায়, রাজি হয়নি। আমি বলেছি আসলে একসাথে কাজ করি, সমস্ত সময় এই কথাই বলেছি প্রথম থেকে। তারাই নেতা হোক, তারাই এখানে সভাপতিত্ব করুক, কিন্তু একসঙ্গে কাজ করি, এক হাতে হাত রাখি, কাঁধে কাঁধ মিলে একসঙ্গে কাজ করি, বিভেদ নয়, একসঙ্গে কাজ করি। হচ্ছে না। আজকেও যখন বেগম খালেদা জিয়া, আজকেও যখন আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের ডেকে নিয়ে বলেন যাকে নমিনেশন দেব তার পক্ষে সবার কাজ করতে হবে, আর সবাই আপনার হাত উঁচু করে সেটা প্রতিশ্রুতি করে আসেন, তারপরেও যখন দেখি যে তারা আলাদা কার্যক্রম করতে চান, তখন তো মনে কষ্ট লাগে। কি চান তারা? কি চান তারা? কি চান? কেন একসাথে নই? কেন একসঙ্গে আমরা এক টেবিলে বসবো না? আমি অবহেলা করিনি যে তারা ছোট, তারা আমাদের তুলনায় শক্তিতে, বুদ্ধিতে, প্রজ্ঞায়, সংগঠনে আমাদের চেয়ে অনেক ছোট। আমি এই অহংকার করি না। আমি তাদেরকে আমাদের বন্ধুজন হিসাবেই মনে করতে চাই, কিন্তু তাদেরকে বলেছি যে আসেন একসাথে কাজ করি, কিন্তু আসে না। কেন আসে না? কেন একসঙ্গে হতে চায় না? তারেক রহমান আমাদের নেতা বলে দেওয়ার পরে আমার মাথায় ঢোকে না। আমি আজকের এই অনুষ্ঠানে আমি ধানের শীষের প্রার্থী, আপনাদের প্রার্থী। আজকে যে ধানের শীষ আমাকে দেওয়া হচ্ছে, এটা আপনাদের কৃতিত্ব। রাজবাড়ী জেলার মানুষ আমাদের সমর্থন করেছে, অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। দ্বিধাহীন চিত্তে এখানকার নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, সমস্ত শ্রেণী পেশার মানুষ, শ্রমজীবী মানুষ, সমস্ত মানুষ দ্বিধাহীন চিত্তে আমাদেরকে সমর্থন করেছে। এগুলো বাস্তব। বহুবার আমরা এখানে হাজার হাজার মানুষ নিয়ে আমরা মিছিল করেছি। তা দেখেও হয়তো কারো বোঝা উচিত যে এই জেলার সমস্ত মানুষ আমাদের সঙ্গে। কিন্তু এই সমস্ত মানুষের যে দোয়া, সমস্ত মানুষের যে দাবি, সমস্ত মানুষের যে চাওয়া, সমস্ত মানুষের যে আকাঙ্ক্ষা, সমস্ত মানুষের যে অনুভূতি, সেই অনুভূতির খবর ৭ সাগর ১৩ নদীর ওপারে আমাদের নেতা জনাব তারেক রহমানের কাছে পৌঁছেছে। এবং তিনি আপনাদের আবেগ অনুভূতি বুঝেই তিনি আপনাদেরকে নমিনেশন দিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি রাজবাড়ী জেলাবাসীর কাছে কৃতজ্ঞ। আমি রাজবাড়ী জেলার সমস্ত মানুষ যারা আমাদের সঙ্গে পায়ে পায়ে মিছিল করেছে, যারা আমাদের সঙ্গে দিন নাই রাত নাই সমস্ত শঙ্কা ভয় নিয়ে আমাদের পাশে থেকেছে, সমস্ত মানুষ যারা জেলে গেছে, যারা কষ্ট পেয়েছে, যারা চলে গেছে, আমাদের নেতা আফসার শ্রদ্ধা লাল ভাই, রোহন চৌধুরী, আলী, আমি তাদের সবাইকে স্মরণ করি। যারা চলে গেছে আমাদের ছেড়ে, আমাদের সঙ্গে এক সময় পায়ে পায়ে মিছিল করেছে, এই রাজবাড়ির এই প্রশস্ত পথ, রাজপথ ধরে একসঙ্গে হাত ধরে মিছিল করেছে। আমাদের সেই সব অনেক নেতা আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। আমাদের বহু নেতা, বহু আমাদের ইউনিয়ন, গ্রাম, ওয়ার্ড, পাড়া, মহল্লার নেতা কর্মীরা অনেক কষ্ট করেছে। তাদের সেই আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে হয়েছে। ধানের শীষের প্রার্থী আপনারা হয়েছেন। আমি আপনাদের মাত্র একজন
সিপাহসালার হিসাবে, আপনাদের একজন প্রহরী হিসাবে, আপনাদের একজন ভাই হিসাবে, সহযোদ্ধা হিসাবে আমি সেই ধানের শীষ হাতে নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমি আশা করি যে আপনারা সকলে মিলে এলাকায় এলাকায় ধানের শীষের তাল স্লোগানে আপনারা মুখরিত করবেন, সবাইকে খুব গুরুত্ব দিয়ে বুঝবেন। আর যারা দূরে আছেন, যারা এখনো অন্য কিছু ভাবছেন, আমি শেষবারের মতো তাদেরকে অনুরোধ করি, না বন্ধু আর নয়, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। আমরা একসঙ্গে মিলেমিশে পথ চলি এবং খালেদা জিয়ার মনের শেষ ইচ্ছা, তার বয়স হয়েছে, তার ইচ্ছা, আমাদের নেতা তারেক রহমানের ইচ্ছাকে আমরা বাংলাদেশে বাস্তবায়িত করি। আর সবচেয়ে বড় কথা, মানুষের যে আকাঙ্ক্ষা একটা কল্যাণকর রাষ্ট্র হোক, মানুষের জন্য কল্যাণ, মানুষের জন্য মঙ্গল, যা কিছু মহান তা হোক মানুষের জন্য, যা কিছু ভালো তা হোক মানুষের জন্য, মানুষের জন্য রক্তে ভিজাই বাংলাদেশ, ৭১-এর চাপ চাপ রক্তে রয়ে যায় বাংলাদেশ, ৫ই আগস্টের রক্তে ভেজাই বাংলাদেশ, এরশাদ বিরোধী আন্দোলনের সেই রক্তে ভেজাই বাংলাদেশ, লাখো শহীদের রক্তে ভেজাই বাংলাদেশ। কেন একটা কল্যাণমুখী রাষ্ট্র হবে না? কেন একটা কল্যাণকর রাষ্ট্র হবে না? কেন এখনো একজন দরিদ্র মানুষ অনাহারে থাকবে, একজনের চিকিৎসা হবে না? কেন এখনো ঈদের দিনে আমার একজন শ্রমিক, আমার একজন দরিদ্র কৃষক তার ছোট্ট মেয়েটির জন্য একটা লাল টুকটুকে ফ্রক কিনে দিতে পারবে না? আজকে তারেক রহমানের নেতৃত্বে সেরকম একটা সুযোগ আমাদের এসেছে। একটা কল্যাণকর রাষ্ট্র, একটা কল্যাণমুখী রাষ্ট্র, একটা ভালোবাসার রাষ্ট্র, একটা অপার ভালোবাসার একটা রাষ্ট্র, মানুষের সাথে মানুষের বন্ধন তৈরি করার একটা রাষ্ট্র গড়ে তোলার একটা সুযোগ কিন্তু আমাদের হয়েছে। আমরা সেই কাজটা করি, সকলে মিলে সেই কাজটা করি। আর এই বন্ধুদেরকে বোঝাই এটা ঠিক নয়, এসব একসাথে পড়তে। আপনারা সবাই ভালো থাকবেন। 10 তারিখে জনসভা আছে, আপনারা যাবেন। আমরা খুব তাড়াতাড়ি আমাদের নির্বাচনী সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করব আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে। আপনারা ভালো থাকবেন।